বলছি বাংলা বলছি। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরে আসছেন এবং 3 মেট্রো পথের উদ্বোধন করার কথা তার। এছাড়াও আরো একগুচ্ছ প্রকল্পের তিনি উদ্বোধন করবেন। কোনা এক্সপ্রেস, যে এলিভেটেড 6 লেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ঠিক তার আগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যেখানে তৃণমূল কংগ্রেসকে নিশানা এবং বাংলার মানুষ বিজেপির দিকে তাকিয়ে রয়েছে, এমনই বক্তব্য তিনি রেখেছেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি আগামীকাল থেকে কার্যত নির্বাচনী প্রচারের দামামার সুরটা বেঁধে দিতে চাইছেন নরেন্দ্র মোদী? এ নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। তিনটি মেট্রো রুটের উদ্বোধন। মমতার হাত ধরে যে যোগাযোগের উন্নত ব্যবস্থার সূচনা হয়েছিল মহানগর কলকাতায়, এবার সেই মেট্রো যোগাযোগের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী। তার আগেই টুইট করে বার্তা দিতে চাইলেন বিজেপি নেতা থেকে কর্মীদের। লিখলেন, কলকাতায় জনসভায় বিজেপির কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। বাংলায় যত দিন যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে জনরোষ তত বাড়ছে। সকলেই আশা নিয়ে তাকিয়ে আছে বিজেপির দিকে। আমাদের উন্নয়নমূলক প্রকল্প দেখে আশায় বুক বাঁধছে পশ্চিমবঙ্গবাসী। রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই ঘন ঘন বাংলায় আসছেন মোদী। এর আগে এসেছিলেন কোচবিহার ও দুর্গাপুরে এসেই ডাক দিয়েছিলেন বাংলার উন্নয়নের। বাংলায় স্মরণ করেছিলেন মা দুর্গা, মা কালীকে। জয় মা কালী, জয় মা দুর্গা। বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়। কালকেই শহরে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিক খুলে যাবে। হাওড়া থেকে শিয়ালদা হয়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5-এ। নোয়াপাড়া হয়ে মেট্রো পৌঁছে যাবে বিমানবন্দরে। গড়িয়া থেকে রুবি হয়ে পৌঁছে যাওয়া যাবে বেলেঘাটায়। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। হতে পারে রোড শো। কলকাতা টিভি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা। আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন রয়েছে, শোনা যাচ্ছে এই মুহূর্তে, যেটা আমরা জানতে পারছি যে কাল রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজকের যে সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা খুব ইন্টারেস্টিং, যেখানে তিনি সরাসরি এই রাজ্যের শাসক দলকে নিশানা করছেন। তাহলে কি আসলে নির্বাচনী প্রচারের শুরুটা, কিক অফটা, সেটা কালকেই করতে চাইছেন? না না, বিষয়টা হচ্ছে তো নির্বাচনী ব্যবস্থায় তৃণমূল কংগ্রেস যা করেছে 2021-এ, যেভাবে লুটে নির্বাচন করেছে, সে কিক অফ সেখান থেকে শুরু হয়েছে। লাস্ট বার তোরা নির্বাচনে যেতে নিয়ে এরা লুটে নিয়েছে। এখন দেখছেন না যেই সব মৃত ভোটার, বেআইনি ভোটার, ভুয়ো ভোটার, এসব 2021-এ লুটে নিয়েছে। শঙ্কু, শুধু একটা জিনিস মনে করাবো, হ্যাঁ, 5th ফেজ থেকে করোনার ভীষণ রকম ভাবে প্রভাব পড়ে গিয়েছে, করোনার সেকেন্ড ওয়েভে, এবং যেটা অত্যন্ত প্রাণঘাতী ছিল। তার আগে প্রথম 4টে ফেজ যদি আমরা দেখি, প্রত্যেকটা ভোটের দিন দাঁড়িয়ে আমরা দেখতাম যে যেভাবে ভোট একটু এগোলেই বিরোধীরা অভিযোগ করতে থাকে যে রিগিং হচ্ছে, বুথ দখল হচ্ছে ইত্যাদি, আর শাসক দল বলে যে ভোট খুব শান্তিপূর্ণ হয়েছে, নির্বাচন কমিশন দারুণ কাজ করেছে, নিরাপত্তা বাহিনী দারুণ কাজ করেছে। আমরা তো তোমাদের নেতাদের প্রত্যেকদিন 2-2:30টার সময় ওই প্রেস কনফারেন্সটা করতে দেখেছি। হ্যাঁ, তো ঠিকই তো, আপনি তো ঠিকই দেখেছেন। আপনি কাউন্টিং এর লোটার কথাটা তো কোনোভাবে অস্বীকার করতে পারেন না। কাউন্টিং ব্যবস্থাটা পুরোটা লুটেছে। এখনো তো শুনুন না দিদি, শুধুমাত্র নন্দীগ্রামে তো লুটেছে, লুটতে গেছিল তৃণমূল কংগ্রেস, আটকেছে শুভেন্দু অধিকারী। তাই জন্য তো কোর্টে গিয়ে মামলা করতে হয়েছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা কোর্টে এখনো পর্যন্ত যিনি মামলা করে মুখ রক্ষার চেষ্টা করেছেন, তিনি জিততে পারেননি কেন? 77 জন এমএলএ, তাদের পেলে কি করে? আমি যদি ধরে নিই যে সিপিআইএম বা যারা এক্সেলেন্ট, যে কাউন্টিং এর কেন্দ্রে আমাদের লোকেরা শেষ পর্যন্ত লড়াই করে টিকে থাকতে পেরেছে, সেই কেন্দ্রে আমাদের ফলাফল হয়েছে। যে কেন্দ্রে পারেনি, মেরে বের করে দিয়েছে, তারা হেরে গেছে। আপনি একজন প্রার্থী 20টা করে কাউন্টিং এজেন্ট দিতে পারে, ওদের 2টো করে ড্যামি ক্যান্ডিডেট, একটা জায়গায় 60টা 70টা করে লোক ঢুকিয়েছে, অন্য সমস্ত কাউন্টিং এজেন্টদের মেরে বের করে দিয়েছে। কাউন্টিং যদি লুটে নিত এবং এই জালি ভোটার যদি 21-এ বাদ যেত, নির্বাচনে এরা জিততো নাকি? এরা কি জিতেছে? 21 থেকেই লড়াই শুরু হয়েছে। আপনি ভাবুন, একটা দল মাত্র 3টে সিটে জিতেছিল, সেই দল আজকে 74-75-এ পৌঁছেছে, বাকিটাও পেয়ে যেত। 77-এ পৌঁছেছিল, তাহলে আজকে আমি 90টাই জিতলাম কি করে? এই লোকসভা নির্বাচনে দিদি শুনুন না, দিদি আমাকে 1 মিনিট ছেড়ে দিন। এই যে 90, এই যে লোকসভা নির্বাচন হলো, তাতে আমি 91টা সিটে জিতেছি। কি করে জিতলাম?
আরো 80টা সিট, আমি 1 থেকে 12,000 ভোটে 80টা সিট এনেছি। সেইটা আজকে যদি বেআইনি ভোটারটা বাদ যায়, এই যে ব্রাত্যবাবুর বাবার নাম এসছে, ভোটার লিস্টে নাম আছে, এই যে দ্বিজেন দা এসে ভোট দিয়ে গেছেন, এদেরকে এই সমস্ত ভূতের জন্য তৃণমূলের সে কি কান্না বলে বাঁচাও বাঁচাও। আমি আসবো, এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসব নাম বাদ চলে গেলে তৃণমূল ক্ষমতা আছে নাকি আজকে ডেটে? এখনো এসে পৌঁছায়নি, লুটে ফুটে আমরা অপেক্ষা করছি তাদের জন্য। আমি তার আগে একবার চলে যাব নিউজ রুমে, আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় সেখান থেকে রয়েছেন। অঞ্জন, আমরা এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি যে কাল রোড শো একটা রুট ধরে রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই মুহূর্তে সেই কনফার্মেশন এসেছে, একটু যদি বিস্তারিত জানাও। দেখো, এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে যশোর রোড থেকে তিনি জেল মাঠ যেখানে সভা হবে সেই পর্যন্ত তিনি রোড শো করবেন। 1.5 কিলোমিটার রাস্তায় তিনি কার্যত জনসংযোগ করতে করতে যাবেন এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর আগে যে দুটো সভা তিনি করেছিলেন উত্তরবঙ্গ এবং দুর্গাপুরে, সেখানে কিন্তু রোড শো ছিল না। ফলে বোঝাই যাচ্ছে যে দমদমের সভা থেকে রোড শো করার মানে হচ্ছে সরাসরি 26-এর নির্বাচনের সঙ্গে একাত্ম করতে চাইছেন প্রধানমন্ত্রী নিজেকে। ঠিক এটাই আমি তোমার কাছে জানতে চাইছি যে যেভাবে আমরা দেখতে পেলাম যে একদম বঙ্গ সফরের ঠিক আগে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং আগামীকালের রোড শো, কাল থেকে কি নির্বাচনী প্রচারের দামামাটা বাজাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? হ্যাঁ, অন্ততপক্ষে প্রধানমন্ত্রীর আজকের যে টুইট এসছে এবং রোড শো দেখে কিন্তু সেটাই মানে পরিষ্কার হচ্ছে, যেভাবে তিনি শাসক দলকে আক্রমণ করেছেন এবং বলছেন যে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা হওয়ার জন্য তিনি বসে আছেন এবং বিজেপির উন্নয়নে রাজ্যের মানুষ চেয়ে আছেন, মানে অপেক্ষা করছেন কবে বিজেপি আসবে, এবং যেভাবে রাজ্য সরকারের সমালোচনা করেছে, তৃণমূলের সমালোচনা করেছে, নিঃসন্দেহে কোনো ধরনের অনুষ্ঠানের আগে এই ধরনের ইঙ্গিত অন্তত সাম্প্রতিককালে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখিনি। আমরা সাম্প্রতিক অতীতে আলিপুরদুয়ার দেখেছি, আমরা সাম্প্রতিক অতীতে দুর্গাপুর দেখেছি, কিন্তু এক্ষেত্রে কি কোথাও রাজনৈতিক প্রচারের একটা সূর্যে বেঁধে দিতে চাইছেন? সেই ইঙ্গিতটাই স্পষ্ট। একদম একদম সেটাই মানে সেই ইঙ্গিতেই বলে দিচ্ছেন যে তিনি ঠিক কোন পয়েন্টে ফোকাস করতে চাইছেন। রোড শোর মাধ্যমে জনসংযোগ যেমনি করতে চাইছেন, তেমনি টুইটের মাধ্যমে শাসক দলকে কোন নিশানায় আক্রমণ করতে চাইছেন এবং বিজেপি জন্য কেন রাজ্যের মানুষ অপেক্ষা করছে, তার মূল কথা হচ্ছে উন্নয়ন, সেটা পরিষ্কার করে দিলেন আজকে প্রধানমন্ত্রী। ধন্যবাদ অঞ্জন রায় আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন সিপিআইএম এর পক্ষ থেকে চন্দন চ্যাটার্জি। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসি। চন্দন দা, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং আগামীকাল রোড শো, কোথাও দাঁড়িয়ে বিজেপির নির্বাচনী প্রচার আগামীকাল থেকে স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে শুরু হতে চলেছে। দেখো, একটা কথা মৌপিয়া শুরুতে বলেনি, এটা একটা ডুয়েল এম্বডিমেন্ট বা দ্বৈত সমাহার তুমি বলতে পারো। একদিকে বিজেপি নেতা নরেন্দ্র মোদীজি, আর একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কিন্তু সাধারণভাবে আমি তোমাকে একটি কথা থেকে শুরু করি, এটা বোধহয় একটু ইন্টারেস্টিং, যে আগামীকালকে যে মেট্রোর যে এক্সপ্যানশন এবং এর আগেও যে সব কাজগুলো হয়েছে আমরা সকলেই জানি, তার একটু ঐতিহাসিক কারণটাই কিন্তু 72 সালে কংগ্রেস সরকারের অনুমোদন এই রাজ্যে এবং কলকাতায় প্রথম বরকত গনি খান চৌধুরীর 84 সালের উদ্বোধন। আমি কেন বলি এই প্রসঙ্গটা, কালকে আমি খুব খুশি হব যদি প্রধানমন্ত্রী বাংলার নির্বাচনের তোমার দ্বিতীয় সত্তার প্রসঙ্গে যদি তাকে উদ্রেক করেন, যদি ওনার নাম বলেন অন্তত, তাতে এইটা বাংলা সম্মানিত হবে যে প্রথম মেট্রোর যিনি হোতা তাকে সম্মানিত করা হলো। দ্বিতীয় প্রশ্ন, তোমার একদম পরিষ্কারভাবে একটি কথা এক্সেপশনালি আমি তোমাকে বলতে পারি, গত 21-এ অর্থাৎ 2021-এ শঙ্কু যেটা বারবার বলছিল, 2021 যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন, সেক্ষেত্রে আমরা দেখেছি বিজেপির টপ নেতারা, একেবারে প্রথম সারির নেতারা পশ্চিমবাংলায়, বিশেষত মোদিজি শাহজি, তারা যেভাবে মিটিং করেছে আমরা একেবারে ব্লক স্তর পর্যন্ত আমরা দেখেছি, এবং তার রেজাল্ট যেটা এসছে, শুধু এটা একটা কারণ না, শঙ্কু যে কারণটা বলেছে সে কারণটা যদি কোনোভাবে আনুপাতিক অর্থে মেনেও নেওয়া যায়, 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্টটাও কিন্তু তাই। আমি অন্য কারণে বলি, এই কারণে যে আজকে যে প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট, সাধারণভাবে তুমি ঐতিহাসিকভাবে দেখবে কোনো প্রধানমন্ত্রী, জাস্ট এ মিনিট, কোনো প্রধানমন্ত্রী
থেকে তুমি কোনোদিনও দেখবে না, আপনারা কি করবেন? জোট করবেন? বিশেষত কাদের কথা প্রধানমন্ত্রী বলবো? তার তৃণমূলের পদে সাথে কি জোট থেকে করবেন? আগের দিন না, সিপিএম এইভাবে সাথে একটা আছেন। স্টেটমেন্ট করা, কার সাথে যে আছেন? স্টেটমেন্টটা স্পষ্ট বলুন, রাজনৈতিক, এবং উনি কোনো যাচ্ছেন ভূমিকা নেই, উনি এরপর যাচ্ছেন যে নির্বাচনী কারণে, সে কারণটা উনি কিন্তু করে রাজনৈতিক না, সরকারি নরেন্দ্র কারণে মোদীর বাইরে তো বেরোতে সরকারি ভাবে পারছেন না। উদ্বোধন জয়েন করুন, করতে আপনি যাচ্ছেন, বিজেপি জয়েন করুন। সেখানে রোড শো করবেন, আসুন, সেখানে বিজেপি উনি আসুন। বিজেপির কি মিটিং করবেন সেটা কংগ্রেস আলাদা দিয়ে ব্যাপার। এক লাইনও বলছে না। সম্পূর্ণ রকম ভাবে কিন্তু এই প্যাকেজটা একটা সরকারি প্যাকেজ, যাকে উনি ব্যবহার করছেন একটা নির্বাচনী বেলায় সব ক্ষেত্রে। আপনার মনে পড়ে না। আমরা এটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সমান সত্যি। মুখ্যমন্ত্রীকে তো কালকে ডেকেছেন, মুখ্যমন্ত্রী উনি যাবেন যখন না কেন? করেন সেটাও সমান ওনার যাওয়া সত্যি। উচিত তো। মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রীকে করেন প্রোগ্রামে তখনও ডেকেছেন, সেটা উনি যাবেন সমান না। সত্যি। কিন্তু একটা কথা, মুখ্যমন্ত্রী যাওয়া উচিত। ওই মোড়কে প্রচার যখন করবেন corporate। তখন আর যাই হোক সরকারি পয়সায় সরকারি অস্তিত্বে প্রধানমন্ত্রীত্বের কারণে উনি প্রচার করছেন। আরে BJP র। নরেন্দ্র মোদী আজকের এখনো পর্যন্ত statement একটাও exceptional। কেন্দ্রীয় প্রকল্প আজকের নেননি। যার নাম ওনার statement পরিবারের কারো exceptional। নামের সাথে যুক্ত। একেবারে exceptional সারা statement। ভারতবর্ষে তো জল কোনো পড়লেও প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে কোনো পরিবারের নাম যুক্ত প্রধানমন্ত্রী হয়ে যায়। নৈতিকভাবে জলও এই পড়ে না ধরনের আপনারা। স্টেটমেন্ট করেননি দুর্নীতিও কোথাও। করেন না, খুব স্বাভাবিক। চন্দন শঙ্কু দা, চিৎকার চন্দন করে পরিবারের নাম দাবিয়ে রাখা দিয়েছেন। যাবে না, চিৎকার করে করেননি। দাবিয়ে রাখা যাবে না। প্রধানমন্ত্রীর শঙ্কু, নামে আজ পর্যন্ত আমি কোনো বারবার বক্তব্য যেটা নেই। বলছি, যা এটা করেছেন একটা হয়েছে অনৈতিক রাজনীতি, যেটা প্রধানমন্ত্রী প্রমাণ করলেন টুইটটা করে। কংগ্রেস এক নিয়ে আমি সেকেন্ড, কিছু আমি- খুব স্বাভাবিক। এক সেকেন্ড, আমি চন্দন চ্যাটার্জির কাছে আসি। আজকে দুই চন্দন না আমার সঙ্গে। চন্দন দা, দেখুন, শঙ্কু নিশ্চয়ই বলার সময় যা যা বলেছে আমার দুর্ভাগ্যবশত শোনা হয়নি, কিন্তু সৌভাগ্যবশত এটা ঠিক যে শঙ্কু যাই বলে থাকুক এর পরেও প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারেই আছে সিবিআই। সেই সিবিআইয়ের বদান্যতায় ফেল করায় অথবা ইচ্ছাকৃত করায় অথবা সেটিং করায়, তিনটে কারণে যে কোনো একটা হতে পারে, যে সারদা থেকে আরজি কর পর্যন্ত কোনো বিচারই বাংলার মানুষ হিসেবে আমরা পাইনি। এটা তো প্রধানমন্ত্রী তো খুব একটা মানে একদম জ্ঞান নেই তা তো নয়, তবে এই জ্ঞান টনটনে, তাহলে তিনি খুব ভালো করে জানেন বলেই তিনি কালকে এসে আবার শঙ্কুকে একটু উত্তেজিত করবেন। শঙ্কু যেমন চিৎকার করছিল, শঙ্কু চিৎকার করো, লাফাও, যাতে শঙ্কু মানে বিজেপি, যাতে বিজেপির তলার দিকে, তো সত্যি তো এটা তো ঠিক যে বিজেপিকে কিছু মানুষ বিশ্বাস করছিল অপোজিশন হিসেবে পশ্চিমবাংলায়, কিন্তু তারা এই যুক্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে যে আলটিমেটলি কোনো বিচারই সমাপ্ত হলো না। জ্যোৎস্না রাতে সবাই গেছিল জেলে, এখন আবার এই বসন্তে সবাই আসবে ফিরে। এই জায়গায় দাঁড়ালো, পার্থবাবু ছাড়া সবাইকে ছেড়ে দিয়েছেন চিৎকার করে। এটা ঠিক তো? আমি বলছি আরে দাঁড়াও ভাই, আরে ওই চেষ্টা তো এখন ইলেকশন অবধি হবে, ডিস্ট্রাক্টেড করার চেষ্টাটা হবে। শুনুন না মৌপিয়া, এবার আপনি বুঝুন, কোটি কোটি টাকা সাধারণ মানুষের সারদায় গিয়েছিল। সুদীপ, আমি যদি ধরে নিই পলিটিশিয়ানরা, তৃণমূলের পলিটিশিয়ানরা সবাই স্বচ্ছ, মানে সুডোজ ভ্যালি থেকে আরম্ভ করে সবাই স্বচ্ছ, তাহলে শেষ পর্যন্ত গিয়ে সুদীপ্ত সেন তিনিও স্বচ্ছ। মানে এই লজ্জা শঙ্কু ঢাকবে কোথায় প্রধানমন্ত্রী না এনে? প্রধানমন্ত্রীকে নিয়ে আসবে, কারণ ওনারই দপ্তর। এই সিবিআই, এই ইডি সারা দেশ জুড়ে যেমন করেছে এখানেও করেছে। এটাও ঠিক, এখানে অ্যারেস্ট করেছে, আমরাও বলেছি বিরোধী হিসেবে যে এখানে কেন অ্যারেস্ট করে আপনি চার্জশিট দিচ্ছেন না, প্রমাণ করছেন না, ডাকছে আসছে যাচ্ছে, আসা যাওয়ার খেলা চলছে। ফলে প্রধানমন্ত্রীকে তো রাখতে হবে। এর আগের বার এসেছিলেন, দিদি ফিদি বললেন, কোমরের মাপ নেওয়া হলো, এইসব সব দেখা হয়ে গেছে মানুষের। কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষ চাইছে যে কোনো জিনিসে, যে আপনি যদি প্রধানমন্ত্রীর দপ্তর আজকে অর্থনীতিতে জিএসটি নিয়ে বলছেন, আমরা এতদিন ধরে চিৎকার করছিলাম জিএসটি, আজকে ওনার যেই ঠেকায় পড়েছে, নদীর থেকে 50% চাপ পড়েছে আমেরিকার, সঙ্গে সঙ্গে এখন জিএসটিতে এসে 10%, 5%, 6% করে আমার মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা। আর এতদিন ধরে যে বিরোধীরা কথা বললো সে কথা কানে তুন পড়ে। ঠেকায় পড়লে যেমন বেড়াল গাছে ওঠে, ঠিক একইভাবে প্রধানমন্ত্রীও এখানে এসে বিজেপির প্রচার শুরু করছেন। এই জন্যে বিজেপিকে বাঁচিয়ে থাকতে হবে, নাহলে আগামী নির্বাচনে বিরোধী হিসেবে, শাসক হিসেবে তৃণমূলকে যেমন অনেকে বিশ্বাস করছে না এখনো, তেমনি বিরোধী হিসেবেও বিজেপিকে অনেকে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী বাংলায় বিজেপিকে বাঁচিয়ে রাখা শুধু নয়, বিজেপিকে ক্ষমতায় আনতে চাইবেন, এটাই তো স্বাভাবিক হবে। নরেন্দ্র মোদী কি এখানে এসে কংগ্রেস বা আপনার কাছে অনেক ভালো খবর থাকবে, আপনি দেখবেন আইএসএফ না নরেন্দ্র মোদী আইএসএফ না 100 বার না, নরেন্দ্র মোদী এখানে বিজেপির দোকানটা যাতে খোলা থাকে তার বন্দোবস্ত করবেন, এটাই স্বাভাবিক, সেটাই করছেন।
বিজেপি ওপরে দিল্লি থেকে খবর পাঠাচ্ছে, একটার পর একটা ঘটনায় সবাইকে বেল করে দিচ্ছে, একটার পর একটা ঘটনায় সবাইকে মকুব করে দিচ্ছে, এখানে এসে বাজার গরম করছে যে না একে ধরবো, একে আটকাবো, ওকে এই করবো, এই করছে। আমি খুব মন দিয়ে চন্দনদার কথা শুনেছি এবং সিপিএম বারে বারে এই জিনিসটা বলে যে কেউ বেল পেয়ে গেলে বা কোনো কেসে কেউ রিলিফ পেলে সঙ্গে সঙ্গে যেটা সিবিআই এর দোষ, অথচ যখনই গ্রেপ্তার হয় তখন প্রথমেই নেমে পড়ে বলে বিকাশ বাবু মামলা করেছেন তাই ক্রেডিট আমাদের। কার দোষ? শেষ করতে দিন। আমি 5 ফোড়ন দিয়েছি, এখনই লাফাবেন না, রান্নাটা করতে দিন। রান্না করে করবে, কার দোষ বলবে? পুরোটা আমি কিন্তু বলবো সিবিআই এর দোষ সেটা বলো কিন্তু। চন্দনদা এক সেকেন্ড, শঙ্কু কথা শুনেছে, আপনিও আমার বক্তব্য হচ্ছে যে ভাই আপনি তো আদালত খোলা আছে, বিকাশ বাবু তো লাফিয়ে গেছিলেন, বিকাশ বাবু তাহলে কি করছেন? সিবিআই অফিসে কি করতে খোলা আছে? দেখবেন দিদি প্রত্যেকবার আদালতেই যাবে মানুষ। এখন সবাই শুরু করছে মানুষকে শুধু আদালত দেখানো। আবার থামানো নাকি? থেমে যাচ্ছি, খালি আদালত দেখাচ্ছেন কেন? সিবিআই ব্যাপার বলুন না, বলুন সিবিআই কেন চার্জশিট দিচ্ছে না? প্রত্যেকটা কেসে বিকাশ বাবু ঘটনা বিকাশ চলে এলো, সবার আগে নেমে পড়বেন মামলা করতে, সবার আগে। বেশ করেছে, আবার করবে, আবার করবে, আপনাদের সেটিংটা বেরোবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন আপনি দেখবেন, লক্ষ্য করে যে কোন কেস ঘটবে সবার আগে বিকাশ বাবু ক্রেডিট নিতে। তাহলে এই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে তুমি একমত? মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একমত তো? দ্যাটস অল। চন্দনদা এক সেকেন্ড, সিরিয়াস টপিক। চন্দনদা এক সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন না সব ব্যাপারে বিকাশ বাবু লাফিয়ে পড়েন, এটা ঠিক বলেন যে বিকাশ বাবু লাফিয়ে মামলাটা করে ফেলবেন, তারপরে দেখবেন কেস সেটিং, বিকাশ বাবু চুপ। আইনি ব্যাপার যদি আইনি প্রক্রিয়ায় থাকে তাহলে তুমি সিবিআই হোক আর হরিবাবু হোক আর যাই তদন্ত করুক, কান ধরে কেন আদালতে বিষয়টা নিয়ে যেতে পারছো? আদালত তো কারণ হচ্ছে, কারণ কারা বাকি নেই। সিবিআই ইডি সুপ্রিম কোর্টে জাজমেন্টগুলো দেখেছো? সুপ্রিম কোর্টে জাজমেন্টগুলো দেখেছো? সিবিআই ইডির যদি লজ্জা থাকে তাহলে চিৎকার করছো কেন? পুলিশ তোমাদের ধরে তাহলে লজ্জা করছে, চিৎকার করছো কেন? পুরো সেটিং এ আছো, পুরো সেটিং করেছো। আচ্ছা ঠিক আছে, তো সিবিআই টা কার? সিবিআই কার দপ্তর? সিবিআই আদালতের কার দপ্তর? আদালত বাদ দাও, সিবিআই কার দপ্তর? দপ্তর মানে কি? কার দপ্তর? তাহলে মমতা সেই ব্যানার্জি বন্ধ কালকে আসবেন, এখানে এসে বকে দিয়ে চলে যাবেন। চালাই না। ভালোই চলছে, চন্দনদা শঙ্কু দুজনকে আমি কোথায় গেল বিকাশ বাবু? শঙ্কু এক সিপেমুল তৈরি করেছে, শঙ্কু এক সেকেন্ড, শঙ্কু এক সেকেন্ড। সিপেমুল নতুন দল না, ওই বিজেপিটাকে ঢাকার জন্য এখন প্রধানমন্ত্রীর জন্য বিজেপিটাকে ঢাকতে চাইছে। গাছি সিপিএম কে খুঁজে পাওয়া যেত না, আরে তালিকার থেকে মমতা ব্যানার্জি তোমাদের পলিটিক্যাল ফিডিং না দিও, তোমাদেরকে খুঁজে পাওয়া যেত না। চ্যাটার্জি এবং শঙ্কু দক্ষিণ কলকাতায় একজন তৃণমূলে গেল, কি বলেছে জানো? তৃণমূলের বি টিম জানো না ভাই, জানো কে? দক্ষিণ কলকাতায় তোমাদের একজন বিজেপি থেকে তৃণমূলে গেছে, কি বলেছে? মানে আমাদের দল থেকে কে কোথায় যাচ্ছেন আপনারা খবর রাখছেন, আর নিজেদের বলেছে পুরো দুটো দলটা দলই এক, যে দুটো দলই এক, তৃণমূল চালাচ্ছে সেটা দুটো দলই এক, মানে যা তৃণমূল তাই বিজেপি। আপনাদের দলের বলে আলাদা কিচ্ছু নয়, আলাদা কিচ্ছু নয়, দোকান খুলে রাখবার জন্য আসছে। কথা শুনে না, শঙ্কুর কথা শুনে ইন্টারেস্টিং, তার কারণ বিকাশবাবু যে লড়াইটা লড়েছেন, দেখো সারদা নারদার এর প্রসঙ্গ যেটা চন্দন তুলেছে, এটা তো বাস্তব। সারদার কেস এবং নারদার কেস দুটো আমাদেরই করা কেস। বিকাশবাবু দায়িত্ব নিয়ে এই লড়াইটা লড়েছেন, এর সাথে আমাদেরও ব্যাটারি অফ লয়ার্স ছিল। কিন্তু ঘটনাচক্রে আজকে সুদীপ্ত সেনের হাসিটা প্রমাণ করে বা দেবযানীর হাসিটা প্রমাণ করে কেসটা ব্যর্থ আছে। কেসটা তো কোন কেসটা ওই কেসটা তো সরকারের কেস, আমাকে তো আগে সব আমাকে বলতে মজা লাগলো। আমি তো বিকাশবাবু দ্বিতীয় প্রসঙ্গে আসি। দ্বিতীয় প্রসঙ্গ, চাকরিহারাদের থেকে আরম্ভ করে প্রত্যেকটা কেসে দেখো, তুমি একটা জিনিস দেখো, সিবিআই কতবার ভর্ৎসিত হয়েছে, প্রতিবার কোর্ট ইনিশিয়েটিভ নিয়েছে, সিবিআই বারবার ভর্ৎসিত হয়েছে। একটা লয়ার তখনই অ্যাক্ট করতে পারে অন দ্য টিপ অফ এভিডেন্স। সেই এভিডেন্সটা ট্যাম্পার্ড হচ্ছে এবং সিবিআই বলছে আমরা জানি না, আমরা পাচ্ছি না, আমরা খুঁজতে পারছি না। ইনফ্যাক্ট তাতে সিবিআইয়ের মতো এত বড় বলশালী একটি ইনভেস্টিগেটিভ এজেন্সি যার ওপরে কেউ নেই ইন্ডিয়াতে, ঠিক এমন একটি জায়গাতে আমরা বিভ্রান্ত। তুমি আরজি করের কেসটা দেখো, সিবিআই হাত তুলে দাঁড়িয়ে আছে, সিবিআই তার বাবা বলছে, সিবিআই বলছে আমরা কাছে দিতে পারি। এই দপ্তরের মন্ত্রী আমি কথা বললে থামতে হবে। চন্দনদা, সিবিআই কে প্রথমবার কেসড প্যারট তো বলা হয়েছিল ইউপিএ 2 এর আমলে 2013 সালে। ইন্টারেস্টিং, তোমাকে এট দি সেম টাইম বলি, সেটা সম্ভবত আর থাকবে না। তার কারণ
আমরা যখন ওখানে 2G কেলেঙ্কারি বা ইত্যাদিতে এ রাজা কানিমজি যাদের ওপর ডিপেন্ড করে আমাদের সংখ্যা ছিল সেই অস্তিত্ব রক্ষার, ঠিক তার পাশে সুরেশ কালবেদি, তারা অ্যারেস্ট করেছিল কিন্তু সিবিআই। দেখো ওই পারসেপশনে সরকারটা পড়ে গেছিল, কিন্তু ঘটনাচক্রে যেটা ঘটছে আজকে অন্তত মানুষ সে কথা বলে না, যার থেকে অনেক বেশি বলে অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট আওয়ার্স, যেখানে সিবিআই বা ইডির ডিরেক্টর বদল হয়ে যায় রাত 12টার সময় কোর্টের নির্দেশে, তাকে আবার সরিয়ে আনতে হয় আরেকজনকে। মনে আছে বোধহয় আলোক বার্মার কথা। আমি এই কারণে তোমাকে বলি, এখানে শেষ করি, সিবিআই গত 1 বছর ধরে আরজি করের কেসে যে মডেলটা তৈরি করেছে, এর থেকে অবিশ্বাসজনক বিভ্রান্তকর মডেল হতে পারে। আসবো একটা ছোট্ট বিরতি, আমাকে তার আগে নিতেই হচ্ছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। ইতিমধ্যে অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে জয়েন করেছেন। অরূপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আসছেন, আমরা দেখেছি এর আগে সাম্প্রতিক কালে তিনি আলিপুরদুয়ারে এসেছেন, তিনি দুর্গাপুরে এসেছেন, কিন্তু এবার আসার আগে তিনি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন এবং আগামীকাল যেটা জানা যাচ্ছে যে তিনি রোড শো করবেন, অর্থাৎ নির্বাচনী ঢাকে কাঠিটা আগামীকাল নরেন্দ্র মোদীর হাত দিয়েই পড়তে শুরু করেছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, তার সাথে তিনি বিজেপিরও নেতা। নরেন্দ্র মোদীর টুইটটা খুব ইন্টারেস্টিং, মানে কাকে যে বিদ্ধ করতে চেয়েছেন সেটা একটু লক্ষ্য করলেই বোঝা যায়। বলছেন যে তৃণমূলের অপশাসনে নাকি মানুষ বিরক্ত এবং মানুষ বিজেপির দিকে চলে আসছেন, বিজেপির প্রতি আস্থা জ্ঞাপন করছেন। তো আস্থা কীরকম জ্ঞাপন করেছে? যে বিজেপি 18টা সাংসদ ছিল তাকে 1 বছর আগে ঘাড় ধাক্কা দিয়ে 12তে নামিয়ে এনেছে। অর্থাৎ এটা যদি আস্থা জ্ঞাপনের নমুনা হয়, আর একটু আগে আমি শুনছিলাম যে ইনভাইটেশন কার্ডে নাকি শ্রমিক ভট্টাচার্যের নিচে লেখা হয়েছে বিরোধী দলনেতা, তো এটা যদি গভীর ইঙ্গিতবাহী হয় তাহলে আস্থা জ্ঞাপন না অনাস্থা জ্ঞাপন না ঘুরিয়ে বার্তা দেওয়া যে তোমার সময় আমাদের দল তুমি আসার আগে 18টা সাংসদ হয়েছিল, তুমি এসে তোমার মুখ যত দেখেছে বাংলার মানুষ, তত বাংলার মানুষ আমাদের থেকে দূরে সরেছে, তাই শুধরে যাও। যে বিজেপির প্রতি আস্থা জ্ঞাপনের কথা বলা হচ্ছে, বিজেপি তো ডুবছে, ডুবন্ত জাহাজ, 18 থেকে 12তে নেমেছে। লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী অফিসিয়ালি, এখনো এই কার্ডের ব্যাপারটা নয়, 77 থেকে বিজেপির কটা এমএলএ আমার বন্ধু শঙ্কুদেব পান্ডাও বলতে পারবে না এই মুহূর্তে। শঙ্কুদেব পান্ডা, আমি আপনাকে এতক্ষণ একতরফা বলেছেন বলে আমি ডিস্টার্ব করিনি, যখন আমার নাম নিলেন তাই এক লাইন না বললে দল থেকে বের করে দিলেন। শঙ্কুদেব পান্ডা, আপনারা বলেছিলেন যে দোকান দরজা খুলে দেব, আপনার মানে স্বীকার করলো যে ও দলটা করতে দিন, দল থেকে বের করে না দেওয়া হয়। আমি থ্যাঙ্কস টু শঙ্কু, আমি শঙ্কুকে ধন্যবাদ জানাই। শঙ্কুর মারবার পরে এইরকম সব মোদি, আমার মনে হয় এইটাই আজকে শোয়ের ক্যাটলাইন হবে। শঙ্কু যদি না বলে তাহলে শঙ্কুকে দল থেকে বের করে দেবে। শঙ্কু তুমি এত লড়ছো, তোমার ভিডিওটা এখন, আচ্ছা মৌপি আর শুভেন্দু অধিকারী ভিডিও, শুভেন্দু অধিকারী ভিডিও ডিলিট করে দিয়েছে, কিন্তু শঙ্কুদেব পান্ডার ভিডিও এখনো ডিলিট করেনি। তাই জন্য শঙ্কুদেব পান্ডাকে ভয় করতে হয়, ওকে দল থেকে বের করে দেবে। আমি বিজেপির নেতৃত্বকে বলবো এইরকম লোককে রেখে লাভ নেই, ওকে দল থেকে বের করে দিন, ওকে দল থেকে বের করে দিন। শঙ্কু ভালো ছেলে, ভালো সংগঠক, কিন্তু ওকে দলে নিয়েছেন কেন আর বেরিবা করবেন কেন সেটা আপনাদের বিষয়। আমি জোক সাপাট মোপিয়া জোক সাপাট প্লিজ প্লিজ অরূপ, আমি এটা সিরিয়াস কথা ভাই, তোমার বড় কথা তুমি বলি না অরূপ, না অরূপ একদম কি হচ্ছে, আমি কথাই বলছি, মুখ্যমন্ত্রী কেন যাবেন? আরে ভাই এক সেকেন্ড দাঁড়াও, উত্তর নিচ্ছি, কথাই তো বলতে দিচ্ছি না, এক এক করে সবাইকে আমি বলবো যে সবাইকে এটা প্লিজ এক এক করে ওয়েট করতে হবে, একটু পেশেন্স রাখতে হবে। মুশকিলটা হচ্ছে এই বিজেপির আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন, এটা বুঝতে অসুবিধা থাকছে না যে বিজেপির, বঙ্গ বিজেপির প্রতি বিশেষত কেন্দ্রীয় বিজেপি এতটাই বীতশ্রদ্ধ যে নরেন্দ্র মোদীর এই টুইটটাই সেটা প্রমাণ করে দিচ্ছে। দ্বিতীয় কথা, মোদীজি আসছেন রেলের প্রকল্প উদ্বোধনে, প্রতিটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় প্রকল্পগুলো উদ্বোধন হয়েছিল, এবং সেই দিনকে শঙ্কুদেব পান্ডা, মমতা ব্যানার্জি বাংলার জননেত্রী, দেশনেত্রী, শঙ্কুদেব পান্ডা রাস্তায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছিল বাংলার মানুষকে রেল প্রকল্পগুলো উপহার দেওয়ার জন্য। এখনো জার্সি পাল্টেছে, এখন ওর ভয় আছে দল থেকে বের করে দেবে, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আজকে দাঁড়িয়ে মৌপিয়া, বাস্তবটা তো উপেক্ষা করা যায় না। আজকে দাঁড়িয়ে এই গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো
গত ফিনান্সিয়াল ইয়ারে রিভাইজ এস্টিমেট ছিল 1550 কোটি টাকা, এবারের বাজেট অ্যালোকেশন কত জানেন? 728 কোটি টাকা, 53% রিডিউস করে দিয়েছে গতবারের থেকে এবারে। এরপর বলছে বাংলা দরদি। আসলে এরা পরিযায়ী পাখি, এরা বাংলার মানুষের আবাসের টাকা মেরে দেয়, বাংলার 100 দিনের টাকা দেয় না, তারপরে মেট্রো প্রকল্প উদ্বোধনের ক্রেডিট নেবে, আর যে মানুষটার মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পগুলো সেই মানুষটাকে দিনের পর দিন অপমান করে বলেই বাংলার মানুষ আসলে ভোটের দিন ওদের অপমান করে রেখে দেয়। আমি উত্তর দিতেই হবে দিদি। হ্যাঁ বলো। প্রথম কথা হচ্ছে আমি না খুব কনফিউজড হয়ে যাই, কংগ্রেস আর তৃণমূল পাশাপাশি বসে, কিন্তু কিছুক্ষণ আগে কংগ্রেস বললো যে এই ক্রেডিটটা যদি কারুর যায় তাহলে সেটা এবিএ গণিকান্ত চৌধুরী। তো মমতা বন্দ্যোপাধ্যায়, আচ্ছা আচ্ছা, তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক রেল প্রকল্পের উদ্বোধন দেখেছিলাম, একটাতেও দেখিনি এবিএ গণিকান্ত চৌধুরীর নাম বা কংগ্রেসের আদৌ কাউকে তিনি ডেকেছিলেন বলে। তো যদি আমি তর্কের খাতিরে ধরেই নিই, কিন্তু আপনি দেখুন যে সরকারি ক্ষেত্রে নরেন্দ্র মোদীজি এই উদ্বোধন করছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন, কিন্তু তিনি নন কোঅপারেশনটা বজায় রাখবার জন্য এই প্রোগ্রামে যাবেন না। কেন যাবেন না? মানুষের উন্নয়নটা ওনার কাছে সেকেন্ডারি, ওনার কাছে প্রাইমারি হচ্ছে নোংরা রাজনীতি করা। আমি সরাসরি আজকে প্রশ্ন করছি আপনাদের কাছে যে রাজ্যের উন্নয়নের জন্য 36টা রেল প্রকল্প কেন্দ্র করতে চেয়েছিল, আপনি জমি দেননি বলে আজকে আটকে পড়ে আছে। আজকে বাজেট কমেছে বলে আপনি প্রশ্ন তুলছেন, কিন্তু আপনি জমি দিচ্ছেন না বলে আজকে এয়ারপোর্ট ডেভেলপ করা যাচ্ছে না। তার দায় কে নেবে? তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। সেই সবের উত্তর দিতে পারবেন না বলেই আগামীকাল রেলের এই অনুষ্ঠানে যাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে তো উনি যেতেন। শঙ্কু অর্ধেক পড়াশোনা করে না এলে, শঙ্কু পড়াশোনা করে না এসে বললেই সমস্যাগুলো। শঙ্কু জানেই না, শঙ্কু জানেই না চিংড়িহাটার যে জমি জট সেটা কেটে গিয়েছে, তারপরেও গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো সম্প্রসারণের কাজ কে হচ্ছে না, তার কারণ ফান্ড অ্যালোকেশন হয়নি, বাজেটের বরাদ্দ 50 আবার মাঝখান ঢুকতে হচ্ছে। শঙ্কু তোর বলার সময় ঢুকি, আমি তো বলার সময় ঢুকি, বাধ্য মিথ্যে কথা বলতে গেলে আগে পড়াশোনা করে বলছেন, আগে পড়াশোনা করে যাবে। মুশকিলটা হচ্ছে তুমি ভাই তোমার বাজেট বইটা পড়ো না, তোমার বাজেট বইটা পড়ুন। আমি তো পড়ে যাচ্ছি বলে তো বলছি, টিজার নিয়ে বলছি, এই মাঝখানে কন্টিনিউ আছে, এইভাবে আলোচনা হতে পারে। আমি পরিষ্কার একটা কথা বলছি, চিংড়িহাটার যে জমি জট ছিল সেই জমি জট তো কেটে গিয়েছে। কোনো কাটেনি, জানে না, হাইকোর্টের রায় পড়ে না, কিচ্ছু জানে না, এসে চিৎকার করবে। এই জন্যই ওর মনে আশঙ্কা হচ্ছে দল থেকে বের করে দেবে। জমি জেনারেট করতে তৈরি করেছেন আপনারা। আমি দুজনকে রিকোয়েস্ট করছি, প্রথমত হচ্ছে যে প্রত্যেককে বলতে দিতে হবে, 1 2 হচ্ছে কোনো ব্যক্তি আক্রমণ চলবে না। আমি একটু এর মধ্যে একটা যে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটা খবর আসছে যে আগামীকাল প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের যে আমন্ত্রণ পত্র, সেখানে এক বড়সড় গলদ। শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ, তার নামের তলায় লেখা আছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা। আপনারা দেখতে পাচ্ছেন সেই আমন্ত্রণ পত্র, আমি একটু আপনাদের দেখাবো, যেখানে লেখা আছে শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা, ঠিক তার উপরেই রয়েছে শুভেন্দু অধিকারীর নাম, সেখানেও লেখা আছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা। আমি একবার চলে যাব নিউজ রুমে অঞ্জন রায়ের কাছে। অঞ্জন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র যে কোনো আমন্ত্রণ পত্র নয়, যে কোনো XYZ ইভেন্ট নয়, সেখানে এত বড় সড়ো গলদ। দেখো, এটা চূড়ান্ত গাফিলতি মেট্রো কর্তৃপক্ষের। তারা শ্রমিক ভট্টাচার্যকে হয় চেনে না, আর নহলে বলতে হয় অন্য কথা যে ইচ্ছা করে করেছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি এবং তিনি সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেটাও যদি মেট্রো কর্তৃপক্ষ না জানেন তাহলে সেটা খুব লজ্জার। শুধু তাদের লজ্জার নয়, গোটা রাজ্যবাসীরই লজ্জার। আমাকে একটু বলো যে এই আমন্ত্রণ পত্র কি বিতরণও হয়ে গেছে? একদম কমপ্লিট হয়ে গেছে এই বিতরণ। কখনো কারো চোখে পড়লো না, কেউ সেটা শোধরালেন না, সেটা কেউ আটকালেন না। এবং কেয়ারলেস এমন যে একটা বিধানসভায় কখনো দুটো বিরোধী দলনেতা থাকে না, এইটুকুও বোধ মেট্রো কর্তৃপক্ষের মাথায় আসেনি। তারা শুভেন্দু অধিকারীকে দিচ্ছেন বিরোধী দলনেতা, তারপরের তলায় লিখছেন শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা। এই আমন্ত্রণপত্র সবার কাছে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পর বিষয়টা নিয়ে সামনে এসছে, আমাদের কাছেও এসছে আমন্ত্রণপত্রের একটা কপি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই কীর্তিটা হয়েছে। আমি একটা জিনিসও বুঝতে পারছি না অঞ্জন, আমি যদি ধরে নিই যে একদম সিলি মিস্টেক বা হিউম্যান এরার, কিন্তু তারপর যখন সেই আমন্ত্রণপত্র, আবারও বলছি এটা কার অনুষ্ঠান, নান আদার দেন প্রাইম মিনিস্টার, তার অনুষ্ঠানের আমন্ত্রণপত্র যেটা সমস্ত যাদের কাছে যাবে তারাও ভিভিআইপি, তারাও কেউ কেটা, তাদের কাছে পৌঁছচ্ছে, তার আগে কোনো চেক করা হলো না, কোনো কারো নজরে পড়লো না।
তোমাকে তো সেটাই বললাম যে হয় মেট্রো কর্তৃপক্ষ জানে না, তাদের নিজেদের মূর্খামি বলা যেতে পারে, আর নাহলে একটা সিলি মিস্টেক বা ইচ্ছাকৃত হতে পারে। জানি না কোন পথে হয়েছে, কিন্তু এই আমন্ত্রণপত্র সব জায়গায় পাঠানো হয়েছে মৌপিয়া, এটা তোমাকে জানিয়ে রাখলাম। এবং পাঠানোর পর আগামীকাল যখন অনুষ্ঠান, মানে 24 ঘন্টাও নেই, তখন জানা যাচ্ছে যে এই আমন্ত্রণপত্রে এই রকম বড় একটা ভুল রয়েছে। একজন সাংসদকে করে দিয়েছে যিনি বিধানসভার সদস্য নন, হ্যাঁ যিনি বিধানসভার সদস্য নন তাকে করে দিয়েছে বিরোধী দলনেতা। এ ক্ষমার অযোগ্য। প্রধানমন্ত্রী এটা ছাপানো হয়েছে কাদের তরফ থেকে? মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। আমন্ত্রণপত্রটা তো মেট্রো কর্তৃপক্ষ, যে কি কি প্রকল্পের উদ্বোধন করবেন কাল প্রধানমন্ত্রী। এখানে মুখ্যমন্ত্রীরও নাম যেমনি রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদেরও নাম রয়েছে, সবার নাম রয়েছে আমন্ত্রণপত্রে। কিন্তু এতদিনে কারো নজরে পড়লো না, অর্থাৎ বিতরণ হয়ে যাওয়া অবধি, ওগুলো ডিসপ্যাচড হয়ে যাওয়া অবধি কারো নজরে পড়লো না যে এরকম একটা ভয়ঙ্কর মিস্টেক রয়েছে। পড়েনি বলেও আমাদের হাতে এসছে, এবং তাতে দেখা যাচ্ছে লাস্ট নামে এই বিপত্তি, যে তিনি বিরোধী দলনেতা। নিঃসন্দেহে খুব লজ্জাজনক ঘটনা। ধন্যবাদ অঞ্জন। এবং এটা সত্যি আমরা যদি ধরে নিই, এটা সিলি মিস্টেকই হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ এরকম একটা অনুষ্ঠানে কেউ ইচ্ছাকৃতভাবে করবেন এমনটা ভাবার তো কোনো কারণ নেই। কিন্তু সিলি মিস্টেকের ক্ষেত্রে কোথাও কোনো রকম নজরদারি হলো না, সেগুলো পৌঁছে গেল আমন্ত্রিতদের কাছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে এই গোটা অনুষ্ঠান, গোটা সফর সেখানে একটা চোনা, এটা বলার অপেক্ষা রাখে না। শঙ্কু, প্রথম কথা হচ্ছে যে আপনারা এই খবরটা দেখিয়েছেন, আমার মনে হচ্ছে যে ইতিমধ্যেই যারা এইসব প্রিন্টিং মিস্টেক করেছেন তাদেরও নজরদারিতে এসেছে। এটা সিরিয়াস থাকা উচিত ছিল। যদি এই ধরনের, আমি জানি না আদৌ এরকম হয়েছে কি না, এখন আপনারা দেখাচ্ছেন, যদি এই ধরনের ভুল হয়ে থাকে নিশ্চয়ই সেটা সতর্ক থাকতে হবে রেল কর্তৃপক্ষের কাছে। কিন্তু এটা নিয়ে অন্তত মৌপিয়া নন্দীর বাংলা বলছের মতো গুরুত্বপূর্ণ শোয়ের এয়ার টাইম নষ্ট করার অনুষ্ঠানের ছোট্ট ঘটনা, কিন্তু এই ছোট্ট ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে কেন্দ্র আসলে বোধহয় ঘুরিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দল মানে কি? তার মানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ক্রেডেনশিয়াল নেই। একটু আগে যে আমরা আলোচনা করছিলাম না মৌপিয়া, তাতে তুমি একটা কথা বললে যে সিবিআই কে একসময় সুপ্রিম কোর্ট বলেছিল কেজড প্যারট, কিন্তু এখন দিল্লির সাংবাদিকরা তো অন্তত খবর দিচ্ছে যে এখন পকেট প্যারট বলছে। একদম তোতাটাকে পকেটে নিয়ে চলে এসছে যখন যেটা দরকার। এটা আমি জাস্ট রেফারেন্সের জন্য বললাম। এবার আসি এই আলোচনায়, প্রধানমন্ত্রী তার সফর, সেটাকে ঘিরে কাট, ফলে প্রধানমন্ত্রী নিজেই যদি ওই अच्छे दिन आ जाएंगे भाइयों बहनों 15 লাখ जाएंगे, ওইরকমই সিরিয়াস ব্যাপারটা, ওটাও সিরিয়াস ছিল, এটাও খুবই সিরিয়াস। ফলে এত সিরিয়াসনেসের অভাব আমি প্রথমেই আমার শুরুতে বলেছি, আপনি খুব ভাবলেন খুব গুরুগম্ভীর করে ব্যাপারটাকে, কাল প্রধানমন্ত্রী আসছেন বিজেপি একটু চাঙ্গা হবে, আদৌ তা নয়। প্রধানমন্ত্রী নিজেও জানেন দোকানটা খুলে রাখতে গেলে এদেরকে বল ভরসা দিতে হবে, তার জন্য আসছেন। এই রেল নিয়ে বলছেন তো, আচ্ছা শঙ্কুদেব পান্ডা তো এত কথা আগের বার বললো, রেলে 4 লক্ষ পোস্ট কেন ফাঁকা আজ পর্যন্ত মৌপিয়া? 36 ঘন্টা আরজি করেন মেয়েটাকে নয় 36 ঘন্টা ডিউটি করতে গিয়ে মারা গেল, রেলের ড্রাইভারকে 36 ঘন্টা ডিউটি করতে হচ্ছিল কেন? আরে দাঁড়ান ভাই, আবার আপনি তো বলেন দাঁড়াও না। আরে রেল অ্যাক্সিডেন্ট গুলো জানো তো, আরে রেল অ্যাক্সিডেন্ট গুলো কেন ঘটছে? রেলের ড্রাইভার নেই, রেলে সব প্রাইভেট কাজ হচ্ছে। আরে দাঁড়াও না, জঙ্গলমহলে ফিস প্লেট করে দেওয়ার জন্য একটু থামো, বলবো থামতে যাবো, আপনাদের থামো, চুপ করে। তুমিও ছিলে তার মধ্যে, তুমিও ছিলে তার মধ্যে, তুমিও ছিলে, তুমিও ছিলে, তুমিও ছিলে। আরে তুমিও মাওবাদীদের সঙ্গে মিশেছিলে, মাওবাদীদের সঙ্গে মিশেছিলে। হ্যাঁ ছিল মাওবাদীদের সঙ্গে তুমি মিশেছিলে। পার্সোনাল নিয়ে যাও না, আমি পয়েন্টটা শেষ করি। হ্যাঁ তুমি মানে তৃণমূল, তুমি যখন তৃণমূল করতে, তুমি তৃণমূল করতে থাকো। আরে বাবা যখন ফিস প্লেট করা হয়েছিল আজ অব্দি রিপোর্ট কোথায়?
আজ অব্দি রিপোর্ট কোথায়? জ্ঞানেশ্বরী কাণ্ডের রিপোর্ট কোথায়? জ্ঞানেশ্বরী রিপোর্ট কোথায়? জ্ঞানেশ্বরী রিপোর্ট কোথায়? একদম তুমি যুক্ত ছিলে তোমরা। হ্যাঁ টিএমসি করতে বলতে হবে। জ্ঞানেশ্বরী কাণ্ডে যুক্ত ছিলে তোমরা। থামতে বললে থামতে হবে। চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসি যে ডেফিনেটলি চন্দনদা ধরে নেওয়া যেতেই পারে যে এটা কোনো স্যাবোটাজ নয়, নিতান্ত সিলি মিস্টেক, কিন্তু এটা তো গোটা অনুষ্ঠানের যে গরিমা তার জন্য একটা ধাক্কা শুধু নয়। শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি এবং যিনি রাজ্যসভার সাংসদও, তার জন্য অত্যন্ত অস্বস্তিকর। না, আর এর পাশাপাশি আর একটা কথা বলি মৌপিয়া, তুমি হয়তো জানো যে এদের যে অবজারভেশন কমিটি মেট্রো রেলের প্রোগ্রেস, সেই কমিটিতে এই শ্রমিক ভট্টাচার্য আছেন। এবং শুধু তাই না, কদিন আগে উনি গিয়েছিলেন এই এয়ারপোর্টে একটা সার্ভিলেন্স করবার জন্য প্রোগ্রেসটা কত হয়েছে। গতকালকে পার্লামেন্টের ওনার একটা স্টেটমেন্ট আছে 366 মিটারের জন্য সেক্টর 5 পর্যন্ত চালানো হচ্ছে না। অর্থাৎ হি ইজ দ্যাট ইম্পর্টেন্ট পার্সন এবং দ্যাট ইজ রেকর্ডেড ইন দি পার্লামেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম একটি জায়গায় তুমি যদি সিলি মিস্টেক বলো, আমি তাহলে বলবো এটাকে পাইলট সিনড্রোম বলে। মানে একটা এয়ারক্রাফটে যদি একটা মিস্টেক হয় তাহলে কি হতে পারে দুঃখজনকভাবে আমরা আহমেদাবাদে দেখেছি। আমি শুধু একটা কথা বলি, আগামীকালকে ওই স্টেজে, ওই জেল মাঠের স্টেজে প্রধানমন্ত্রীর সামনে টস না করতে হয় আদপে বিরোধী দল। আমি আসবো প্লিজ একটু দেখলাম যে লোকসভার রাজ্যসভাতেও পেশ হলো 130তম সংবিধান সংশোধনী বিল, যেটি জেপিসিতে পাঠানো হয়েছে। দেখুন বিতর্ক তুঙ্গে। বাদল অধিবেশনের একেবারে শেষে আচমকা 130তম সংবিধান সংশোধনী বিল এনেছে কেন্দ্র। জেলবন্দি মন্ত্রীরা যাতে পদে থাকতে না পারেন তার জন্য এই বিল পাশ করার উদ্যোগ নিয়েছে সরকার পক্ষ। এর ফলে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীদেরও পদ খোয়ানোর আশঙ্কা থাকছে। বিরোধীদের প্রতিবাদের মুখে বিলটি এখন সংসদের যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটিতে থাকবেন 31 জন, এর মধ্যে লোকসভার সদস্য 21 জন। তাদের নির্বাচিত করবেন লোকসভার স্পিকার। রাজ্যসভা থেকে বাছা হবে 10 জনকে। এই সদস্যদের নির্বাচিত করবেন ডেপুটি চেয়ারম্যান। শীতকালীন অধিবেশন যেদিন শুরু হবে সেই সপ্তাহের শেষ দিনে ওই রিপোর্ট পেশ করতে হবে। লোকসভায় বিল পেশের দিনই এ নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী পক্ষ। বিলকে সুপার এমার্জেন্সির থেকেও বিপজ্জনক বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের আশঙ্কা ঠিক কোন জায়গায়? তারা মনে করছেন ইডি থেকে সিবিআইকে আরও স্বায়ত্ত শাসন দেওয়ার নামে তাদের অপব্যবহার করা হবে। বিরোধী রাজ্যগুলিকে করায়ত্ত করতে নতুন ছক করবে বিজেপি। এ ব্যাপারে সামনে আসছে রোম সম্রাট ক্লডিয়াসের কাহিনী। ক্লডিয়াস চেয়েছিলেন নিজের ভাইজিকে বিয়ে করতে, এর জন্য আইনই বদলে ফেলেছিলেন তিনি। ফলে মধ্যযুগীয় কায়দায় বিজেপিও নিজের ইচ্ছে মতো পথে এগোবে বলে আশঙ্কা করছে বিরোধীরা। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক মানুষের হয়ে যারা প্রশ্ন করছে, তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। যদিও বিজেপির দাবি, রাজনীতিতে দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের যে মনোভাব তৈরি হচ্ছে তা দূর করতেই এই স্বচ্ছতা অভিযান। নিজের মনের আয়নায় বারবার অন্যকে দেখা উচিত নয়। আরে তো ভয় কিসে? এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা করছে। সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে কোনো না কোনো। তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেই প্রচেষ্টার জন্যই এই বিল। বিরোধীদের অভিযোগ, এর ফলে কোর্টের ক্ষমতা খর্ব হবে। কেউ দোষী না হলেও শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে জেলবন্দি হয়ে তাকে মন্ত্রী পদ ছাড়তে হবে। আবার একাংশের দাবি, এই আইনের মাধ্যমে আসলে আরও স্বায়ত্তশাসন দেওয়া হবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। কিন্তু প্রশ্ন এখানেই, এর ফলে অপব্যবহার করা হবে না তো ইডি বা সিবিআইকে? এর মধ্যেই সেই অভিযোগ তুলেছে তৃণমূল সহ বিরোধী দলগুলি। ফলে নতুন এই বিল নিয়ে শীতকালীন অধিবেশনেও যে ঝড় উঠবে তা বাদল অধিবেশনের শেষে স্পষ্ট হয়ে গেল। কলকাতা টিভি। খুব সংক্ষেপে সবার কাছে আসবেন, প্রথমে অরূপের কাছে আসবো। অরূপ, রাজ্যসভাতেও এই বিল সেটা পেশ হলো এবং যে বিল নিয়ে আমরা গতকাল দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন অমিত শাহকে।
মৌপিয়া, প্রথমত এই বিলটা কোনোদিনও আইন হবে না, কারণ আইন হতে গেলে 2/3 মেজরিটি লাগে। রাজ্যসভা লোকসভায় বিজেপি 2/3 মেজরিটি নেই, তাই এটা আইন হবে না। কিন্তু তাহলেও তড়িঘড়ি হঠাৎ করে এই বিলটা টেবিল করা হলো কেন? কারণ এসআইআর আসে, বাংলাটা প্রবাদ আছে, চুরিবিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ধরা। বাংলায় এসআইআরে ভোট চুরি ধরা পড়ে গিয়েছে সারা ভারতবর্ষের মানুষের কাছে, তাই জন্য ভোট চুরি ঢাকার জন্য এই বিল সামনে আনা। কিন্তু এর পিছনে একটা গভীর উদ্দেশ্য আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সত্যেন্দ্র জৈন, আম আদমি পার্টির নেতা, 6 মাসের বেশি অ্যারেস্ট করে রেখেছিল ইডি, তারপর কোর্টে গিয়ে বলেছে না, ওনার বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণ নেই। কেন আশঙ্কাটা করছি দেখো, রাহুল গান্ধীকে 2023 সালে সুরাত কোর্ট বলেছিল 2 বছরের জন্য কারাদণ্ডের শাস্তি। 2 বছর কেন? 2 বছর থাকলে তাহলে তার সাংসদ পদটা চলে যাবে, 1.5 বছর নয়, 1 বছর 10 স্পিকার তড়িঘড়ি তার শাস্তিটাকে 30 দিন অন্তত স্পিকারের কনসিডারেশন, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে ভর্ৎসনা খায় কার্যত সুরাট কোর্ট। আমাদের আশঙ্কার জায়গাটা কোথায় দেখো, যে এই আইনটাকে কাজে লাগিয়ে, ঠিক যেভাবে হেমন্ত সোরেনকে কদিন আগে করা হয়েছে, কেজরিওয়ালের কথা ছেড়েই দাও, উল্টো দিকটা আবার অন্য। উল্টো দিকে যার বিরুদ্ধে অভিযোগ বিজেপি তোলে, সেটা ধরো আসামের হেমন্ত বিশ্ব শর্মা চোর বলেছে বিজেপি, 800 কোটি টাকার দুর্নীতি, ইডি তদন্ত করছে, তদন্ত বন্ধ। এখানে শুভেন্দু অধিকারী, তদন্ত বন্ধ। সামগ্রিকভাবে এটা আইন না, এটা একটা দানবিক আইন, এটা সুপার এমার্জেন্সি। এই সুপার এমার্জেন্সি যে কেউ বিরোধিতা করবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক। অ্যাবসলিউটলি। ও যে প্রসঙ্গটা তুলেছে রাহুল গান্ধী, হচ্ছে তার সেট একেবারে একটা প্রুফ। আমি তোমাকে যেটা বিশেষভাবে বলি, যে আজকে এখানে এটা বিল থেকে যদি অ্যাক্ট হয়, যদি ধরে নেওয়া যায় একটা প্রপোজিটে একটা টার্গেট আছে, ধরুন ওটা অ্যাক্ট হলো, আলটিমেটলি কারা স্কেপ করতে পারে তার প্রমাণ কিন্তু পশ্চিমবাংলাতেই আছে। পশ্চিমবাংলা বিরোধী দলনেতার রেকর্ডটা দেখলেই বোঝা যাবে স্কেপ করা, ইভেন তাকে কল করা যায় না। এটা আমরা অনেক এভিডেন্স দেখেছি, নারায়ণ রানে থেকে রমেশ পারিয়াল, এখানে হেমন্ত বিশ্ব শর্মা, অনেককে দেখেছি। অর্থাৎ ওই ডিটারজেন্টের যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে আরো সুদৃঢ় হবে আলটিমেটলি 30 দিনের ঘটনা যদি থাকে, সেটাই এরা করতে চাইছে, খুব স্বাভাবিক। চন্দন চ্যাটার্জি, ধরুন আগের বার অব্দি যা লাস্ট লোকসভায় আরএসএস এর উপর আর বিজেপি ডিপেন্ড করতে চায় না, ও একটু নিজে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। দেখলেন না জগদীপ ধনপাড়ের কেস নিয়ে ধনকর সাহেব তো চলে গেলেন, কোথায় একদিন আলোচনা হলো থেমে গেল। এখনো নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, বিরোধী দলের যে যেখানে থাকবে তাদেরকে জেলের মধ্যে ভরে দিলেই অ্যাবসলিউট পাওয়ার একদিকে আসবে, কিন্তু এটা হয় না। ভারতবর্ষের গণতন্ত্রের এসেন্সে এটা নেই। 3টে নীতিকে মূলত লঙ্ঘন করছে। একটা হচ্ছে যে নির্দোষ প্রমাণ হওয়ার যে রাইট তার, সেটাকে লঙ্ঘন করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে সাংবিধানিকভাবে বিচার ব্যবস্থাকেই দায়িত্বগুলো দেওয়া আছে, সেই দায়িত্ব হঠাৎ রেজিস্ট্রেশন নিয়ে নেবে কি করে, যে আপনি ঠিক করে দিলাম, আপনি এখান থেকে চলে গেলেন, এটা দ্বিতীয়। আর তৃতীয় যেটা আসল মানে সবচেয়ে বড় কথা, বিরত করছি এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, এক সেকেন্ড, যে আপনারা জানেন যে মনোজ পন্ত মুখ্য সচিব, তিনি যখন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন যখন তলব করেছিল, সেই সময় 21শে আগস্টের সময়সীমা ছিল। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে 4 WBCS অফিসারকে সাসপেন্ড করা নিয়ে আমরা যেটা জানতে পারছি যে 4 আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার জারি করা হয়েছে, যদিও এফআইআর করা হয়নি এখনো পর্যন্ত। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্য, জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল, বারুইপুর পূর্ব এবং ময়না, এই 2 বিধানসভার 2জন ইআরও এবং 2জন এইআরও, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে, এবং সেই শাস্তিমূলক পদক্ষেপ কিন্তু করা হয়েছে। রাজ্যের এই 4 আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার জারি করেছে রাজ্য। যদিও এদের বিরুদ্ধে কোনো রকম এফআইআর করা হয়নি, বিচার বিভাগীয় তদন্ত অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রসিডিংস, সেই প্রসিডিংস কিন্তু জারি করা হবে, এবং এই মর্মে যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এই পদক্ষেপ নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই মুখ্য সচিবের তরফে তা জাতীয় নির্বাচন কমিশনে মেল করে জানানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। এর পাশাপাশি যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। খুব সংক্ষেপে আমি এটা নিয়ে রিয়াকশন নেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি শুধু একটা লাইনে আগেরটা রিয়াকশন দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে অরূপ এখানে রয়েছে, মানস ভূঁইয়া, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, উদয়ন গুহদের বিরুদ্ধে কোন আইনে 302-এর মামলা তোমরা সেট করে হচ্ছে তাদেরকে দলে নিয়ে গেছিলে, সেটা সবাই জানেন। ফলে আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেদিকটা দেখা উচিত। আইনটা শুধু প্রয়োগ করবে ইডি আর সিবিআই, কারোর ভিডিও আপলোড হবে না, আরোদার ভিডিও কারোরটা আপলোড হবে না, এত ভয়েস। আচ্ছা, দ্বিতীয়ত এই বিষয় নিয়ে আমার বক্তব্য হচ্ছে খুব নির্দিষ্ট, সেটা হচ্ছে যে WBCS অফিসারদের যদি প্রাথমিক হচ্ছে দোষ প্রমাণিত করেই বা দেখেই হচ্ছে তার বিরুদ্ধে এফআইআর করতে বলে, সেই এফআইআরটা কেন করছেন না? রাজ্য কাকে আড়াল করতে চাইছেন?
আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ। এখানেই আপাতত আলোচনা থামাতে হবে। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।